আসসালামু আলাইকুম। সো সবাইকে আজকে ক্লাসটাতে ওয়েলকাম করতেছি। আজকে হচ্ছে আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার একাডেমিক প্রোগ্রাম প্রোগ্রেসিভ ব্যাচ চ্যাপ্টার 5, হ্যাঁ, লেকচার নাম্বার 53 অ্যান্ড 54 এটা কভার করব। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর ফার্স্ট লেকচার। সো চলো শুরু করি। সো আমাদের শুরু করার আগে আমাদের এইখানে একটা ছোট্ট হোমওয়ার্ক ছিল। সো হোমওয়ার্কটা একটু দেখি কি বলা হয়েছে। অ্যানালাইজ দ্য ডিফারেন্স অফ হিট অফ নিউট্রালাইজেশন অফ কন্টেইনার এ অ্যান্ড বি উইথ দ্য হিট অফ নিউট্রালাইজেশন এ অ্যান্ড সি। সো ফার্স্ট অফ অল এ অ্যান্ড বি যদি চিন্তা করো, তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখো। আমি তোমাদেরকে একটু বলি, এতে কে আছে একটু খেয়াল করে দেখো তো ভাইরা। এতে আছে হচ্ছে তোমার এখানে যে বেসটা আছে এটা কিন্তু হচ্ছে একটা স্ট্রং বেস, তাই না ভাইরা? হ্যাঁ, সো এটা একটা স্ট্রং বেস। আচ্ছা, ওকে। এবার বিতে কে আছে? বিতে আছে একটা স্ট্রং অ্যাসিড, ঠিক আছে, এটা একটা স্ট্রং অ্যাসিড। এবার উপরে যেটা আছে খেয়াল করে দেখো, CH3COOH, এটা কিন্তু হচ্ছে উইক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এখন আমরা যখন চিন্তা ভাবনা করব এ আর বি আর হচ্ছে বি আর সি, ঠিক আছে, আই গেস তাই, হ্যাঁ, এ আর বি আর হচ্ছে এ আর সি, হ্যাঁ, এ আর বি, ওকে ফাইন। দেখো আমরা রিয়াকশনটা একটু করি। সো এ আর বি তে যদি রিয়াকশনটা করো, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2SO4, তাহলে এখানে এটা 2 লাগবে, তাহলে এখানে তৈরি হবে হচ্ছে Na2, তারপর কত SO4, তারপর কত হচ্ছে এখানে 2H2O হচ্ছে। এখন এটার ডেল্টা এইচটা কত আসে মনে আছে তো? এখানে 2 মোল মানে 2 মোল অফ ওয়াটার প্রডিউস হয়েছে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে ডেল্টা এইচটা কিন্তু হবে হচ্ছে, আমরা যদি ক্যালকুলেশন করি এটার ডেল্টা এইচ আসবে কিন্তু হচ্ছে 2 মোলের জন্য একটা ভ্যালু আসবে, বাট আমাকে 1 মোলের জন্য ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, ফর 1 মোল অফ ওয়াটার। খেয়াল করে দেখো এখানে কিন্তু হিট অফ নিউট্রালাইজেশন, এটাকে আমি তোমাদেরকে শিখাইছিলাম, এটা হচ্ছে ফর 1 মোল অফ ওয়াটার, ফর 1 মোল অফ ওয়াটার। আচ্ছা, ছোট্ট করে আরেকটা জিনিস একটু বলে রাখি, ওই যে CH3COOH, এটা কেন উইক অ্যাসিড হয়েছে এটা তুমি বুঝবা। এটার কে এ দেওয়া আছে, খেয়াল করে দেখো, এটার কে এ গিভেন আছে। তুমি একটু প্রশ্নটা পড়ে দেখো ভাইয়া। যদি কোন একটা অ্যাসিড বা বেইজের কে এ বা কে বি গিভেন থাকে তাহলে সেটা কিন্তু উইক অ্যাসিড হয়। এটা কিন্তু আমরা জানি। এই যে দেখো ভাইয়া, কে এ দেওয়া আছে, খেয়াল করে দেখো, কে এ অফ CH3COOH দেওয়া আছে। সো যদি কোনো কোয়েশ্চেনে কে এ দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু হচ্ছে উইক অ্যাসিড হয়, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, তো এটা হইলো। এখন এইখানে আমরা যদি চিন্তা করি, এইখানে কিন্তু ভ্যালু আসবে হচ্ছে -114.68 কিলো জুল পার মোল। এখন এটা কি হিট অফ নিউট্রালাইজেশন? উত্তর হচ্ছে না ভাইয়া, এটা কিন্তু হিট অফ নিউট্রালাইজেশন না। কারণ এখানে আমার কয় মোল ওয়াটার তৈরি হয়েছে ভাইরা? খেয়াল করে দেখো তো ভাইরা, কয় মোল ওয়াটার তৈরি হয়েছে? এখানে আমার 2 মোল ওয়াটার তৈরি হয়েছে। তাহলে আমার হিট অফ নিউট্রালাইজেশন ফর দিস রিয়াকশন কত হবে? 1 মোলের জন্য বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে ফেলি হিট অফ নিউট্রালাইজেশন, হিট অফ নিউট্রালাইজেশন এটা কত হবে ভাইয়া? এটা 2 মোলের জন্য আছে, তাহলে 1 মোলের জন্য বের করব। তাহলে -114.68 ভাগ হচ্ছে 2, তাহলে এখানে কত আসতেছে? এটাকে যদি ভাগ করি তাহলে -114.68 ভাগ হচ্ছে 2, তাহলে এটা আসতেছে -57.34, -57.34 কিলো জুল পার মোল। এই যে দেখো ভাইয়া, তুমি যদি হচ্ছে এইখানে এ আর বি এর রিয়াকশনটা করাও, এটা কিন্তু হচ্ছে এ আর বি এর ক্ষেত্রে হিট অফ নিউট্রালাইজেশন। একটু লিখে রাখি, ফর এ এন্ড বি এটা হিট অফ নিউট্রালাইজেশন পাইছি, বাট এটা হচ্ছে ফর এ প্লাস বি, মানে তুমি যদি এ আর বি কে মিক্স করো তাহলে হিট অফ নিউট্রালাইজেশনটা এটা হচ্ছে। ওকে, এটা বুঝলাম। এবার বলছে হচ্ছে এ আর সি কে তুমি যদি মিক্স করো, ঠিক আছে, এবার হচ্ছে আমরা এ আর সি কে মিক্স করব। তাহলে এ আর সি তে এটা আছে স্ট্রং বেস, ওয়ারেস এটা কিন্তু একটা উইক অ্যাসিড হিসাবে আছে, ঠিক আছে। তো এইখানে যখন আমরা ক্যালকুলেশন করব, এখানে কিন্তু -57.34 আসবে না, কারণ এখানে একটা অ্যাসিড কি হয়ে গেছে? উইক হয়ে গেছে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আমার স্ট্রং বেস, এটা কিন্তু আমার স্ট্রং বেস, এটার সাথে আমার রিয়াক্ট হবে হচ্ছে CH3COOH, তাহলে এখানে তৈরি হবে কি ভাইয়া? এখানে তৈরি হবে সল্ট CH3COONA প্লাস ওয়াটার। এখানে সমস্যাটা যেটা হয়েছে, এইখানে এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। সো এখানে আগেরটার মধ্যে যদি তুমি চিন্তা করো, এটা একটা স্ট্রং বেস ছিল আর এটা একটা স্ট্রং অ্যাসিড ছিল। খেয়াল করে দেখো রিয়াকশনটা হয়েছে স্ট্রং বেস
অ্যান্ড স্ট্রং অ্যাসিড, ওয়ারেস এইখানে রিয়াকশন কিন্তু হয়েছে স্ট্রং বেস আর উইক অ্যাসিডের মাঝে। খেয়াল করে দেখো, স্ট্রং বেস আর উইক অ্যাসিডের মাঝে রিয়াকশনটা হয়েছে। তাহলে এখানে তুমি যদি জিনিসটা চিন্তা করো যে এইখানে তো আগের মতো সিনারিও হবে না, অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফেও দেখা যায় এইখানে এই -57.34, আমি যদি একটু ভ্যালুটা লিখি, ডেল্টা এইচ কিন্তু হচ্ছে -57.34 কিলো জুল পার মোল। এটা যেটা আছে ভাইয়া, এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে হয় না, এটা হয় না। প্র্যাকটিক্যাল লাইফে তুমি যদি যাও দেখবা এখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা কত হয় জানো ভাইরা? এটা হয় হচ্ছে -55.3 কিলো জুল পার মোল। এই যে দেখো ভাইয়া, কিছু অ্যামাউন্ট অফ হিট এখানে কিন্তু কম উৎপন্ন হয় বা প্রডিউস হয়, মানে এখান থেকে কিছু অ্যামাউন্ট অফ হিট কি হয় আমি কম আউটপুটে পাই। সো তোমার যদি জিজ্ঞেস করা হয় কেন এটা কম আউটপুটে পাইলেন ভাইয়া, এটার রিজন হচ্ছে, খেয়াল করে দেখো এখানে কিন্তু পুরো 57.34 আসে নাই, 55.3 আসছে। এটার রিজনটা হচ্ছে এই যে ভাইয়া, রিজনটা হচ্ছে এইটা, কিছু পরিমাণ কমে গেছে কারণ এটা হচ্ছে উইক অ্যাসিড। সো এখানে তোমাকে যদি বলা হয় যে ডিফারেন্সটা কারটা বেশি হবে, তুমি যদি খেয়াল করে দেখো ডেল্টা এইচ স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস, আর এখানে যদি আবার একটা ডেল্টা এইচ নেই, এখানে নিব হচ্ছে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, এই দুটার মধ্যে কার ভ্যালুটা বড় হবে ভাইয়া? কার ভ্যালুটা বড় হবে? অবভিয়াসলি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের ডেল্টা এইচটা আমার উইক অ্যাসিড স্ট্রং বেস থেকে বড় হবে। সো এই কম্পারিজনটা বলতে হবে, আর ছোট্ট করে এটা বলতে হবে যে ভাই এইখানে কিন্তু হচ্ছে উইক অ্যাসিড থাকার জন্য ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হয়ে গেছে? কমে গেছে। সো আই গেস আমরা সবার এটা ক্লিয়ার, পোলাপাইন সবার কি ক্লিয়ার হয়েছে? এটা সবার কি ক্লিয়ার হয়েছে? সবার কি ঠিক আছে? সবার ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে আজকের লেকচারটা শুরু করি। আজকের লেকচারটা বেশ 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 সহজ আমাদের জন্য, খুব বেশি কঠিন কিছু নাই। ছোট ছোট কয়েকটা জিনিসপত্র আছে, এখান থেকে আমাদের কিছু নলেজ বেস কোয়েশ্চেন আসে। তারপর বি নাম্বার বা 2 নাম্বারে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আসে মাঝে মাঝে। তারপর হচ্ছে একটা সিকিউ থাকে যেটা হচ্ছে ওই যে ভিনেগার বা সিরকা নামক একটা এলিমেন্ট আছে, ইথানোইক অ্যাসিড, ওইটা থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে, এবং একটা মোটামুটি কমন কোয়েশ্চেন বলতে পারো ভিনেগার থেকে আসে। বোর্ড লেভেল এবং অ্যাডমিশন লেভেলেও এখান থেকে ভিনেগার থেকে একটা প্রশ্ন আসে। আর ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে সিকিউ এর পাশাপাশি বেশ ভালো অ্যামাউন্ট অফ এমসিকিউ এখান থেকে আসে। তার মানে আমাকে এখানে নলেজ বেসড যে পার্টগুলো আছে সেগুলো বেশ ভালো করে পড়তে হবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো মার্ক করে দিতে, এবং যেখানে যেখানে লজিক বা রিজন দরকার হবে আমি দেখবো তোমাদেরকে সেগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? সো চলো আমরা আগাই। সো আমাদের একদম শুরুতে যে জিনিসটা দেখতে হবে ফুড সেফটি। আচ্ছা, তাহলে আমরা আসলে খাবার, যে খাবারটা খাই, এই জিনিসটা যদি চিন্তা করো, এই জিনিসটা সবার প্রথমে আমরা চিন্তা করি হচ্ছে সেফ কিনা, তাই না? তুমি যদি বাজারে একটা কিছু কিনতে যাও, তুমি কি চিন্তা করো? ধরো দোকানদারের সাথে তুমি একটা আঙুর ফল কিনবা, তো তুমি বা আম কিনবা বা কোনো একটা ফ্রুটস কিনবা বা কোনো একটা মাছ কিনবা, তুমি যে দোকানদার কাছ থেকে কিনতেছো বা যে দোকানের কাছ থেকে কিনতেছো, তুমি তারা ফার্স্টে কি জিজ্ঞেস, ভাই এটা ভালো তো, এটা হালাল তো, কিংবা এটা পিওর তো, এগুলো জিজ্ঞেস করো না? এগুলাই তো আমরা জিজ্ঞেস করি, বা এটাতে কোনো ভেজাল আছে কিনা। যদিও দোকানদার স্বভাব সুলভ বৈশিষ্ট্য অনুযায়ী কখনোই তার প্রোডাক্টকে সে খারাপ বলে না, বাট তুমি কিন্তু তাও চেক করো। মাছ কিনতে গেলে মাছের যে ইয়াটা আছে একটু তুলে দেখো, এটা কয়দিন আগের ফ্রিজিং করা হয়েছে কয়দিন আগের। কিংবা কোনো একটা ফল ফ্রুটস কিনতে গেলে তুমি চাইপা চেপে দেখো, কিংবা লাউ কিনতে গেলে দেখবা অনেকে যেটা করে নখ দিয়ে টিপে টিপে দেখে যে এটা কি অনেক বয়স্ক হয়ে গেছে নাকি না অনেক কচি আছে। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো কিন্তু আমরা পরখ করে করেই কিনি ব্যাপারটা। সো এই যে সেফটির ব্যাপারটা, সেখানে কি ফরমালিন মিক্স আছে কিনা, এই পুরো ব্যাপারটা নিয়ে ডিল করে হচ্ছে সেফটি, মানে খাবারের কোয়ালিটি সহজ ভাষায়। তো ফুড সেফটি এখানে আমরা বেসিক্যালি চেক দেই হচ্ছে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে কোয়ালিটি। খুব ভালো করে খেয়াল করবা। সো আমি যদিও একটু পরে একটা কথা বলবো, দুইটা জিনিস আছে, এটা একটু বলে রাখি তোমাদেরকে। একটা হচ্ছে ফুড সেফটি, আমি একটু বুঝাই। ফুডের মধ্যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার সেফটি নিয়ে কাজ করে, যেখানে তুমি অ্যাকচুয়ালি কোয়ালিটি নিয়ে তোমার ইয়া থাকবে, তোমার কি বলবো যে তুমি এখানে কাজ টাজ করবা যে কোয়ালিটি কিরকম, এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করবা। আর আরেকটা আছে ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটি এইটাতে আমরা কি করি জানো, যে খাবারটা আসলে অ্যাভেইলেবল কিনা। সো এইখানে আমরা চেক দিই হচ্ছে অ্যাভেইলেবিলিটি। সো দুইটা জিনিস কিন্তু এক জিনিস না, মানে এটা একটু খেয়াল করবা। একটা হচ্ছে সিকিউরিটি। এখন তুমি চিন্তা করো, ধরো তুমি খাবার সেফটি চেক করতেছো, এখন তোমার পকেটে টাকাই নাই, হ্যাঁ, তাইলে কিন্তু আসলে সেফটি তুমি চিন্তা করবা না। মানে এইভাবে চিন্তা করো, যেখানে দুর্ভিক্ষ চলতেছে সেখানে কিন্তু হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবারের থেকেও খাবারটা জরুরি।
আমি মনে হয় বুঝাইতে পারতেছি ব্যাপারটা। ধরো তোমার অনেক ক্ষুধা লাগছে, তখন তোমার সামনে যদি ধরো তুমি 3 দিন ধরে খাও না, এখন তোমার সামনে যদি খাবার আনে, তুমি কিন্তু সুন্দর করে আস্তে ধীরে হ্যান্ড ওয়াশটা চাপ দিয়ে খুব ভালো করে হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুছে, তারপর গলায় একটা বিফ কাপ নিয়ে বসে, চেয়ারটা সুন্দর করে নিয়ে বসে, এত কিন্তু তুমি করবে না, ভাই আগে খাইতে হবে। সো যেখানে অ্যাভেলেবিলিটি নাই সেখানে কিন্তু হচ্ছে সেফটির ব্যাপার স্যাপার আসে না। সো যেখানে অ্যাভেলেবেল আছে, তোমার কাছে টাকা আছে, তুমি চাইলেই পাইতেছো, সেক্ষেত্রে তুমি কিন্তু সেফটি নিয়ে চিন্তা করবা। সো সেফটি জিনিসটা বা এই কনসার্নের ব্যাপারটা তখনই আসবে যখন তোমার কাছে অ্যাভেলেবিলিটি আছে। সো এটা একটু খেয়াল করবা, একটা হচ্ছে সেফটি, যেখানে আমরা কাজ করি হচ্ছে কোয়ালিটি নিয়ে, আরেকটা হচ্ছে সিকিউরিটি, যেখানে আমরা কাজ করি আসলে কি খাবারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা। ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল করবা। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে খেয়াল করি ফুড সিকিউরিটির মধ্যে আরেকটা জিনিস আসে, আমরা যদি একটু পরে দেখবো, ফুড সিকিউরিটির মধ্যে দেখবা অ্যাভেলেবিলিটি আসে, তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি আছে, কারণ তুমি এটাকে অ্যাক্সেসও করতে হবে, তারপর ওইখানে ইউজের যে ব্যাপারটা সেটাও কিন্তু আসে। সো এখানে আসলে শুধু অ্যাভেলেবিলিটি বলা ঠিক না, এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, মানে তুমি অ্যাক্সেসও তো করতে হবে। এখন তুমি অ্যাক্সেসই করতে পারতেছো না সেই খাবারটা, সেটা অ্যাভেলেবেল আছে কিন্তু তোমার কাছ পর্যন্ত আসতেছে না। ইন এসেন্স বলতে পারো, বর্তমান সময় দেখছো কিনা জানি না, উত্তরবঙ্গের টমেটো 2 টাকা করে কেজি বিক্রি করে, ঠিক আছে। এখন তুমি এখানে অ্যাভেলেবেল আছে, কিন্তু তোমার কিন্তু ঢাকা শহরে 60 টাকা ধরে কিনা লাগতেছে, কারণ তুমি সেই ফুডটাকে অ্যাক্সেস করতে পারতেছো না। সো অ্যাক্সেসিবিলিটিও কিন্তু খুবই জরুরি। তারপর আরেকটা জিনিস হচ্ছে ফুডের ইউজটা কি, তুমি ইউজটা ঠিকঠাক মতো করতে পারতেছো কিনা। সো এইখানে হচ্ছে সিকিউরিটির মধ্যে এই 3টা ব্যাপার চলে আসে। ওয়ারেস তোমার সেফটির মধ্যে শুধুমাত্র কোয়ালিটি নিয়ে তুমি কাজ করবা, যে ভাই ফুডটা কি আসলে কিরকম, সেখানে কি ফরমালিন মিক্স আছে কিনা, সেটা কয়দিন আগের, সেটা কি পচে গেছে না ভালো আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিল করি। এবং এখানে একটু মনে রাখবা, এই দেখো ওয়ার্ল্ড ফুড সেফটি ডে নামে একটা জিনিস আছে, এটা কিন্তু হচ্ছে 7 জুন, 7th জুন লিখে রাখি, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, এটা হচ্ছে তোমার 7th জুন। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা আমাদের এই স্লাইডের মধ্যে। আশা করি মোটামুটি সবাইকে আমরা বুঝাইতে পেরেছি। আমরা বেসিক্যালি বুঝতে আসো, আমরা খাবার নিয়ে কথাবার্তা বলতেছি। সো এই হচ্ছে কথাবার্তা। সো দেখো, আমরা ফুড সিকিউরিটি যে পার্টটা ছিল এটা কিন্তু অলরেডি বলে ফেলছি। ফুড সিকিউরিটির মধ্যে কয়টা জিনিস ছিল মনে করে দেখো ভাইয়া, অ্যাভেলেবিলিটি, তারপর কি ছিল অ্যাক্সেসিবিলিটি, আর ছিল ফুড ইউজ। দেখো আমরা কিন্তু এটা পড়ে ফেলছি। সো তোমার অ্যাভেলেবল থাকতে হবে, অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে, সেখানে অ্যাক্সেস থাকতে হবে, আর সেটার ইউজটা প্রপার হইতে হবে। দ্যাটস ইট, এই হচ্ছে তোমার ফুড সিকিউরিটি। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে আমরা একটা খাবারের কোয়ালিটি কিভাবে এনশিওর করতে পারি, বা এই জায়গাগুলোতে কেমিস্ট্রি কেমনে আসতেছে, সো এই কেমিস্ট্রির পারফরমেন্সটা হচ্ছে, তুমি একটু খেয়াল করতো এখানে কি কেমিস্ট্রি কোথাও আসবে, এই দেখো তো ভাইরা, সিকিউরিটি, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, ইউজ, এই জায়গাগুলোর মধ্যে কেমিস্ট্রি আছে, বাট একদম যদি ডিরেক্টলি ইনডিরেক্টলি তুমি কানেকশন খুঁজতে চাও, তুমি সবার আগে যেখানে পাবা, ওই যে দেখো আমি ফরমালিনের একটা কথা বলছিলাম, এখানে কেমিস্ট্রি আছে, তাহলে এইখানে ডিরেক্টলি কেমিস্ট্রির তুমি পারফরমেন্স পাবা। কেমিস্ট্রি নিচের গুলাতে কি কেমিস্ট্রি নাই? আছে ভাইয়া, কেমিস্ট্রি সব জায়গায় আছে, বাট এখানে তুমি কেমিস্ট্রির পারফরমেন্সটা একদম ডিরেক্টলি পাবা। তো কেমিস্ট্রি পারফরমেন্স এখানে কিন্তু পাওয়া যাবে, কেমিস্ট্রির পারফরমেন্স এখানে পাওয়া যাবে। সো এখানে যদি আমরা একটু আগাই, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো ভাইয়া, রোল অফ কেমিস্ট্রি ইন এনহ্যান্সিং ফুড প্রোডাকশন। ওই যেটা বলছিলাম, আমি ফুডের প্রোডাকশন বাড়াইতে চাচ্ছি, মানে কেমিস্ট্রির যে রোলটা আছে। দেখো ভাইয়ারা, আমরা ফুডের 2টা জিনিস চাচ্ছি। একটা জিনিস চাচ্ছি হচ্ছে প্রোডাকশন যেন বাড়ুক। তোমরা মনে হয় বিভিন্ন হাইব্রিড স্পিসিসের নাম টাম শুনছো, যে আগে ধরো এক এক কাঠা বা 1 একর জায়গায় দেখা গেছে যতটুকু ধান হইতো, এখন দেখা গেছে 1 কাঠা বা ওই পরিমাণ জায়গায় এখন তার থেকে অনেক বেশি পরিমাণ ধান হয়। সো এটার মানে কি? কিংবা ধরো কোন একটা চালের হিসাব করো, রাইসের ব্যাপার স্যাপার হিসাব করো, বিভিন্ন রকম উইন্টার টাইমে যে ভেজিটেবল গুলো পাওয়া যায়, এখন কিন্তু এটার প্রোডাকশন আগে একটা নির্দিষ্ট ভলিউম অফ স্পেসে যেটুকু হইতো, এখন কিন্তু তার থেকে অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে এখানে কেমিস্ট্রি কাজ করছে। ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন রকম টেকনোলজি ইউজ করি। সো এখানে আমরা ফুডের মধ্যে আমরা যেটা চাচ্ছি যে প্রোডাকশনটা যেন অনেক বেড়ে যায়, কারণ প্রোডাকশন তো বাড়াইতে হবে। প্রোডাকশন বাড়লেই তো কেবল তুমি এখানে অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করতে পারবা। আরেকটা জিনিস আমরা যেটা চাইতেছি, খালি প্রোডাকশন বাড়ায় তো লাভ নাই, সেটাকে লং টার্ম স্টোরেজ করতে হবে। তাহলে এখানে আমরা যেটা চাচ্ছি, স্টোরেজ ব্র্যাকেটে আমরা লিখবো কি, লং টার্ম। এই যে ভাইয়া, এইখানেই আমাদের কেমিস্ট্রি চলে আসবে। আমরা এই স্টোরেজটা চাচ্ছি খুব লং টার্মের জন্য, ঠিক আছে, যাতে আমরা অনেক দিন যাবত ফুডটাকে সেটা কি করতে পারি, রাখতে পারি, যাতে আমরা পরবর্তী সময় যখন কোনো বিভিন্ন রকম হ্যাজার্ড হবে, কিংবা ধরো বিভিন্ন রকম দুর্যোগ টুর্যোগ আসবে, যাতে আমরা আমাদের বিপদের সময় আমরা ওই খাবারটাকে কি করতে পারি, ইউজ করতে পারি। সো এটার খুব ভালো একটা এক্সাম্পল আছে, তুমি দেখো, তোমরা কিন্তু জানো কিনা জানি না, আমরা প্রাকৃতিক বা ন্যাচারালি আমরা এগুলো কিন্তু প্রিজার্ভ করি। তোমরা মনে হয় জানো, যেরকম এডিবল সল্ট বা সোডিয়াম ক্লোরাইড যেগুলো আছে, বা টেবিল সল্ট যেটা আছে, এটা দিয়ে কিন্তু আমরা হিউজ অ্যামাউন্ট অফ কি করি, খাবার টাবার সংরক্ষণ বা প্রিজার্ভ করি। সো এই যে দেখো, এখানে কিন্তু কেমিস্ট্রি আছে, এটা আয়নিক কম্পাউন্ড। এই আয়নিক কম্পাউন্ডের মাধ্যমে আমরা কি করতে পারি,
তোমরা জানো যে ইলিশ যে মাছটা আছে, ইলিশ, তারপর হচ্ছে বিভিন্ন রকম শুটকি, হ্যাঁ, এগুলা কিন্তু হচ্ছে আমরা কি দিয়ে প্রিজার্ভ করি, ঠিক আছে, এই সোডিয়াম ক্লোরাইড দিয়ে কিন্তু প্রিজার্ভ করি, ঠিক আছে। ওকে ওকে, সো আমরা একটা ছোট্ট কুইজ আছে, সো কুইজটা একটু দেখে ফেলি, চলো। আচ্ছা, কুইজটা দেখি, দেখো কি বলেছে, হুইচ ইজ রিলেটেড টু ফুড সেফটি। খেয়াল করো ভাইয়া, ফুড সেফটির সাথে কোনটা কানেকশন, ফুড সেফটির সাথে আমি তোমাদেরকে একটু আগে বুঝাইছি, কোনটা হবে ভাইয়া, কোনটা হবে, কোনটা কোনটা, তুমি আগে কোনটা কানেক্ট করবা, মোর ফুড প্রোডাকশন, প্রোডাকশন অফ হাই ইয়েল্ডিং ক্রপস, অবশ্যই এটা কানেকশন করবো আমরা, ঠিক আছে, এইটা কানেকশন করবো, প্রোডাকশন অফ হাই ইয়েল্ডিং ক্রপস, ঠিক আছে, সবার সবার ঠিক আছে। ফুড সেফটি কেন ভাইয়া আমরা বলতেছি, বুঝছো তো ভাইয়া, আমরা চাচ্ছি বেশি, আমরা আনিকা সারা, থ্যাংক ইউ, এই পোলাপাইন থ্যাংক ইউ, অস্থির অস্থির, তত পারছোস, মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ওকে, সো কেমিস্ট্রির কাজ হচ্ছে ফুড প্রোডাকশন বাড়াবে এবং এটা হচ্ছে লং টার্ম স্টোরেজ করবে, ঠিক আছে। এবং এই যে ফুড প্রোডাকশন বাড়াবে, এটার মানে কি ভাইয়া, এটাকে আমরা ওই যে একটু বাংলায় বলি, তোরা কি জানোস কিনা জানি না, একটা জাত আছে যেটাকে বলা হয় উফসি বা উফসি বলে, এটা হচ্ছে উচ্চ ফলনশীল, হ্যাঁ, উচ্চ, আই গেস তালে বসো, এটা ভুল না করে থাকলে, হ্যাঁ এটা উফসি, এটা হচ্ছে উচ্চ, একটু বাংলায় লিখতেছি জিনিসটা, উচ্চ, ওই যে হাই ইয়েল্ডিং, এটা একই জিনিস, উচ্চ ফলনশীল মানে হচ্ছে ওই যে হাইব্রিড, সহজ ভাষায় এটাই হচ্ছে হাইব্রিড, এটাই হচ্ছে বাংলা এটা, আর ইংলিশটাকে তুই যদি বলস এটা হচ্ছে হাইব্রিড বলতে হবে, হ্যাঁ, এটাই হচ্ছে সেই হাইব্রিড, হাইব্রিড জাত, ঠিক আছে। সো একটা জমিতে যেন অনেক ধান হয়, এটার জন্য আর কি, ঠিক আছে। সো আমরা কেমিস্ট্রিতে একটু দেখি, আমরা আসলে দেখ প্রোডাকশন অনেক বাড়াইতে চাই, তাহলে প্রোডাকশন বাড়াইতে গেলে আমাদের কি লাগবে, যে বেসিক যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেখানে এলিমেন্ট বা প্ল্যান্ট যেগুলো আছে, প্ল্যান্টের মধ্যে কোন কোন এলিমেন্ট কাজ করে, কেমিস্ট্রি ডিরেক্টলি কাজ করে হচ্ছে তিনটা এলিমেন্ট, মনে রাখবি, নাইট্রোজেন, তারপর হচ্ছে ফসফরাস, তারপর হচ্ছে পটাশিয়াম, ভালো করে খেয়াল রাখবি, নাইট্রোজেন, ফসফরাস আর এটাকে পটাশিয়াম, তিনটা এলিমেন্ট আছে, নাইট্রোজেন, তারপর ফসফরাস, তারপর হচ্ছে পটাশিয়াম, এই তিনটা এলিমেন্ট একদম ডিরেক্টলি কাজ করে ফসফরাসের, নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম, এরা ডিরেক্টলি কাজ করে হচ্ছে ফুড প্রোডাকশনের মধ্যে। কারণ প্ল্যান্ট যদি খুব ভালো ইনক্রিজ হয় বা প্ল্যান্টের যদি কোনো ক্ষয়ক্ষতি থাকে, তাহলে সেখান থেকে কিন্তু প্রোডাকশন তুই খুব বেশি পাবি না। সো তোকে খেয়াল করতে হবে যাতে হচ্ছে সেইখানে প্রোডাকশন বাড়াইতে হলে এই তিনটা এলিমেন্টের যেন কোনো ল্যাকিংস বা অভাব না থাকে। সো নাইট্রোজেন বেসিক্যালি কোথায় কাজ করে, নাইট্রোজেন কাজ করে হচ্ছে ক্লোরোফিলে, ক্লোরোফিল। পটাশিয়াম যেটা আছে ভাই, পটাশিয়াম কাজ করে হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমে, পটাশিয়াম কাজ করে হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমে, আর ফসফরাস যেটা আছে ভাই সেটা কাজ করে হচ্ছে রুটস এর মধ্যে, প্ল্যান্ট বা যে গাছগুলো আছে সেই গাছের রুটস এর মধ্যে বেসিক্যালি ফসফরাস কাজ করে, পটাশিয়াম হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করে, আর নাইট্রোজেন হচ্ছে ক্লোরোফিল নিয়ে কাজ করে, ঠিক আছে। সো এই তিনটা এলিমেন্টকে আমরা একটু চল একটু ব্রডলি পড়া শুরু করি, দেখ আমাদেরকে একটু বলা আছে, ঠিক আছে। এবং আরেকটা ছোট্ট কথা কিন্তু জানিস কিনা জানি না, নাইট্রোজেন কিন্তু আমাদের হিউম্যান বডির সাথে বেশ ভালো কানেক্টেড, ঠিক আছে। আমাদের হিউম্যান বডিতে, হিউম্যান বডি কিংবা হিউম্যান এক্সিস্টেন্সের জন্য কিন্তু আমাদের কোনটা লাগে, ডিএনএ লাগে না, ডিএনএ লাগে না, ডিএনএ ছাড়া তো আমাদের এক্সিস্টেন্স নাই, এটা জানোস তো তোরা, ডিএনএ কিন্তু বেশ ইম্পর্টেন্ট, ডিএনএ ছাড়া কিন্তু আমাদের এক্সিস্টেন্স নাই। সো এই ডিএনএ এর মধ্যে বেসিক্যালি কোন ধরনের বেস থাকে, নাইট্রোজেন বেস থাকে, ওই যে ডিএনএ মানে তো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, সো এটার মধ্যে কি থাকে, নাইট্রোজেন বেস থাকে। সো এই নাইট্রোজেন বেস না থাকলে তো আমাদের এক্সিস্টেন্স থাকতো না, ঠিক আছে। ওকে, সো আমরা একটু ব্রডলি পড়াশোনার চেষ্টা করি, দেখ এখানে বেশ কয়টা কথাবার্তা বলা আছে। দেখ ইউরিয়া ইজ দ্য মেইন নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ইউরিয়ার ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল রাখিস, মেইন নাইট্রোজেনিয়াস ফার্টিলাইজার, ইউরিয়ার ফর্মুলাটা একটু খেয়াল রাখিস, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে ওই যে দেখ সিনথেসিস ডিএনএ, আচ্ছা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা আমি যদি একটু বলি, এই যে এইখান থেকে, ইন দ্য absence of nitrogen, leaves are unable to produce chlorophyll, resulting in yellow spots known as chlorosis. This demonstrates the significant impact of nitrogen of the plant growth. এই যে ভাইয়া এখানে একটা টার্ম আমি বললাম, সেই টার্মটার নাম কি, ক্লোরোসিস। এই যে দেখ ভাইয়া ক্লোরোসিস, ক্লোরোসিস মানে কি তাহলে ভাইয়া, পাতার মধ্যে বিভিন্ন সময় তোরা দেখবি গাছের যে পাতা টাতা আছে, দেখবি হলুদ হলুদ ইয়েলো কালারের কিছু স্পট আসে, ঠিক আছে। ওই স্পটটা কারো ভাবে হয়, ওই যে দেখ আমি কিন্তু লিখছিলাম নাইট্রোজেনের সাথে ক্লোরোফিল কানেক্টেড, দেখছোস। সো এটার জন্য কিন্তু আমরা কি বলতেছি, ক্লোরোসিস। এই যে দেখ ভাই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। সো নাইট্রোজেনের যে ল্যাকিংসটা হবে, এটার জন্য কি হবে, বিভিন্ন রকম ইয়েলো স্পট আসবে, এটা কি আমরা কি বলতেছি, ক্লোরোসিস বলতেছি, ঠিক আছে। ওকে, সো তারপর
তারপর হচ্ছে দেখ মিউরেট অফ পটাশ, এই যে এই ফর্মুলাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মিউরেট অফ পটাশের সংকেত কি ভাই, ফর্মুলা কি, পটাশিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট কি, NO3, ঠিক আছে। সো পটাশিয়াম সিস্টেম কোথায় কাজ করে, ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করে, ঠিক আছে। দেখ একটু ভালো করে দেখ, এই যে দেখ পটাশিয়াম ইজ রেসপন্সিবল ফর ফেসিলিটিং the transportation of water, nutrients and carbohydrates within plants tissues, ঠিক আছে। সো এই হচ্ছে কথাবার্তা, এখানে বেসিক্যালি সে ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করবে। সো পটাশিয়াম না থাকলে কিন্তু ট্রান্সপোর্টেশনে ঝামেলা হতো, ঠিক আছে। সো এইটা হচ্ছে গাছের বা উদ্ভিদ বা প্ল্যান্ট যেগুলো আছে এদের ট্রান্সপোর্টেশনের সিস্টেমে, সেটা হইতে পারে বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট, বিভিন্ন রকম ওয়াটার, বিভিন্ন রকম কার্বোহাইড্রেট, এই যে টিস্যুর মধ্যে যে এগুলো যে ট্রান্সপোর্টটা হবে, এই পুরো কাজটা হয় ইউজিং পটাশিয়াম, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, সবসময় মনে রাখবে এলিমেন্ট যখন পড়বি এটার কাজ কি, এটার অভাব হলে কি হতো। তাহলে পটাশিয়ামের অভাব হলে কি হয় একটু দেখ, চল পড়ি। পটাশিয়ামের যদি ল্যাকিংস হয়, ইনসাফিসিয়েন্ট পটাশিয়াম লেভেলস ক্যান লিড টু প্রিম্যাচিওর ড্রপিং অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। তোরা আমি দেখছোস কিনা যাই না, কিছু কিছু সময় দেখবি রাজশাহী অঞ্চলে যারা আছে, তোরা কি দেখছোস কিনা যাই না, বিভিন্ন রকম আম বাগানে দেখবি আম চাষি যারা থাকে তারা অনেক সময় বলে যে এই বছর আমাদের আমের ফলন অনেক কমে গেছে। কারণ কি জানোস, আমের যে মুকুল থাকে, মুকুল, হ্যাঁ, বা আমের যে তুই ফ্লাওয়ার বলতে পারিস, পলাশের আগের যে অবস্থাটা, ওইটা কিন্তু অনেক সময় দেখবি ঝড় বৃষ্টি হইলে, বৈশাখী কাল বৈশাখী যে ঝড় বৃষ্টি হয় ওটার সময় পড়ে যায়, ঠিক আছে। এটার কারণটা হচ্ছে, হ্যাঁ ঝড় বৃষ্টি তো একটা বড় কারণ, আরেকটা হচ্ছে ল্যাকিংস অফ পটাশিয়াম। ওটা যদি হয় দেখ, ওই যে দেখ প্রিম্যাচিওর ড্রপিং অফ ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস, দেখছোস। সো প্রিম্যাচিওর মানে কি, হওয়ার অনেক আগে, মানে পরিপক্ক হওয়ার অনেক আগে সেটা কি হয়ে যাবে, পড়ে যাবে। সো এটা কিন্তু আরেকটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। ওকে, সো এবার আমরা পরেরটাতে আসি। দেখ এবারে ফসফরাস। ফসফরাস জানি কিসে নিয়ে কাজ করে রে, তোদের বলছিলাম ফসফরাস কিন্তু রুটস নিয়ে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখানে বেশ কয়েকটা ফর্মুলা বা সংকেত তোকে মনে রাখতে হবে, যেরকম ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটা সংকেতটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে ভাইয়া TSP, ট্রিপল সুপার ফসফেট, ঠিক আছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মনো ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, ঠিক আছে, এগুলোটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। মনো ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, ঠিক আছে, এগুলো একটু আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। সো এখানে টিএসপির আরেকটা কি, মনো ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, এটা একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে ডাইঅ্যামোনিয়াম ফসফেট যেটা আছে, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। সো এখানে এরা কাজ করে হচ্ছে ফটোসিনথেসিস নিয়ে। আমি একটু মার্ক করে দিই কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এটা ফটোসিনথেসিস নিয়ে কাজ করে, এরা হচ্ছে সবসময় মনে রাখবে এরা ফটোসিনথেসিস নিয়ে কাজ করে। আরেকটা কথা আছে, এখানে একটু মার্ক করি। এরপরে দেখ, এরপরে হচ্ছে কনভার্সন এন্ড কার্বোহাইড্রেটস এন্ড স্টার্চ। ফসফরাস অলসো প্লেস এ ক্রিটিক্যাল রোল ইন রেগুলেটিং নিউট্রিয়েন্টস মুভমেন্ট উইথিন প্ল্যান্টস এন্ড প্রমোটিং রুট গ্রোথ। এই যে দেখ, আমি যেটা তোদেরকে বলছিলাম রুট গ্রোথ নিয়ে কাজ করে, এই যে দেখ ভাই, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমি এটা ইয়ে করে দিই, এই যে দেখ রুট গ্রোথ নিয়ে কাজ করে। ইন দ্য অ্যাবসেন্স অফ, এই যে এটা পড়তে হবে কিন্তু, ইন দ্য অ্যাবসেন্স অফ সাফিসিয়েন্ট ফসফরাস রুট গ্রোথ ইজ স্টান্ট। ওকে, সো এখানে যেটা হয়, রুট গ্রোথটা কি হয়ে যায় ভাইয়া, এটা স্তীমিত হয়ে যায়, বা এটা খুব বেশি আগের মতো হয় না, মানে এটা যতটুকু হওয়া উচিত ছিল ততটুকু হয় না। সো এখানে কিন্তু হচ্ছে ফসফরাস বেশ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, সো আমাদের তিনটা এলিমেন্ট বললাম যে কেমিস্ট্রিতে কিভাবে কাজ করতে পারে। এখন আমরা যে প্রোডাকশন তো বাড়ায় ফেললাম, আমাদের কিন্তু দুইটা কাজ ছিল, মনে করে দেখ, আমাদের দুইটা কাজ ছিল, কই ছিল, এই যে দেখ দুইটা কাজ ছিল। একটা কাজ ছিল হচ্ছে, কই ছিল, এই যে দেখ প্রোডাকশনটা বাড়াইতে হবে, আর ছিল স্টোরেজ করতে হবে। সো প্রোডাকশন আমরা বাড়ায় ফেললাম তিনটা এলিমেন্টের মাধ্যমে, নাইট্রোজেন, পটাশিয়াম আর হচ্ছে ফসফরাস। এবার হচ্ছে আমাদের যে স্টোরেজটা করব, স্টোরেজে আমাদের মেইন ঝামেলাটাকে, এই যে ভাই দুইটা মেইন ইফেক্ট আছে, ঠিক আছে। একটা ইফেক্ট হচ্ছে, একটু খেয়াল করে দেখ, কন্টামিনেশন অফ ফুড বাই মাইক্রো অর্গানিজম একটা, আরেকটা হচ্ছে ফাংশনান্স ইন অ্যাম্বিয়েন্ট অর হিউমিডিটি এন্ড টেম্পারেচার। এই যে ভাই, এই দুইটা আমাদের হচ্ছে মেইন ঝামেলা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমাদের মেইন অবস্ট্রাকলস, যে আমরা যখন ফুড স্টোরেজ করতে যাব, বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম থাকবে, লাইক ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাই যেগুলো আছে, এগুলা কিন্তু হচ্ছে কি করে, অ্যাটাক করে করে কি করে বলতো ভাইরা, এগুলো আমাদের খাবারের যে কোয়ালিটি আছে, বা খাবারকে তুই দীর্ঘদিন অনেকদিন স্টোরেজ করে রাখতে পারবি না, ঠিক আছে। একটা মাছের তরকারি তুই সকালে যদি রান্না করস, দুপুরে খাইতে পারবি, রাতে খাইতে পারবি, পরের দিন সকালে খাইতে দেখবি একটা টক টক একটা ফ্লেভার আসবে। এরপরে যদি পরের দিন দুপুরে তুই খাইতে চাস, দেখবি এটার উপর কেমন একটা ফাঙ্গাস টাইপের একটা সাদা সাদা কালার চলে আসবে। এরপরের দিন তুই যদি রাতে খাইতে চাস, উইদাউট এনি মেকানিক্যাল প্রসেস, মানে তুই যদি এটাকে ফ্রিজে না রেখে খাইতে চাস, তাহলে দেখবি ওটা মুখেই দেওয়া যাবে না, আশেপাশে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জন্মায় নিবে। এরপরের দিন সকালবেলা তুই যদি এটা খাইতে চাস, ওটার মুখে দিতে পারবি না, স্মেলের জন্য দেখবি আশেপাশে পোকামাকড় উঠে যাবে। তো এই যে দেখ, তুই কিন্তু দীর্ঘদিন রাখতে পারতেছ না, স্টোর করতে পারতেছ না। ওয়াইরাস তুই যদি ফ্রিজে রাখতি, তাহলে কিন্তু বেশ অনেকদিন এটাকে কি করতে পারতি, স্টোর করতে পারতি। আচ্ছা, ওকে, সো এখন আমরা যদি এইভাবে চিন্তা করি, এই যে যেটা বলতেছিলাম যে ফুড বিভিন্ন রকম কি হয়েছে, ওই যে দেখ পয়জনের মতো স্মেল চলে আসছে। খাবার কিন্তু 2 দিন পরে রাখা আছে যদি খাস, সেটা কিন্তু বিষ খাওয়ার মতোই হবে। মানে একটা খাবার তুই আজকে রান্না করলি, 2 দিন পরে খাইলি, এটা খাওয়া যে কথা, আর বিষ খাওয়া কিন্তু একই কথাই। তাহলে বিষ খাওয়া আমরা তো চাই না, আমরা অবশ্যই বিষ খাইতে চাই না। সো এই ক্ষেত্রে কি হয়, আসলে খাবারগুলো ডিকম্পোজ হয়।
খাবারগুলো কি হয়? ডিকম্পোজ হয়। এই যে দেখ ডিকম্পোজিশন, খাবারগুলো কি হয়? ফুড, এই যে ফুড আছে এটা অক্সিজেন এখানে থাকে, বিভিন্ন রকম ক্যাটালিস্ট থাকে, এখানে বিভিন্ন রকম ক্যাটালিস্ট থাকে, এই ক্যাটালিস্ট দ্বারা মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে, এগুলার এর মাধ্যমে কি করে? সে ডিকম্পোজ করে। সো আমাদের এই ডিকম্পোজটা যেটা হইতেছে, এই ডিকম্পোজটা থামাইতে হবে এবং এটার জন্য আমরা কিছু স্টেপ বা প্রসেস ফলো করব। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের কাজ বেসিক্যালি। তারপর দেখ কেমিক্যাল অক্সিডেশন, যেটা বললাম তোদেরকে। তারপর কি? অক্সিডেশন রিঅ্যাকশন ইনভলভিং মেটাল আয়ন। সো তিনটা ভাবে মেইন কজেস অফ ফুড পয়জনিং এটা হইতে পারে। তিনটা উপায়। কয়টা উপায় ভাই? তিনটা উপায়। কয়টা উপায়? তিনটা উপায়। আচ্ছা, এইবার এইবার আমরা একটা ছোট্ট জিনিস শিখবো যেটা আমাদের জন্য একটু একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি। ওয়াটার অ্যাক্টিভিটি এটা অ্যাকচুয়ালি জিনিসটা কি তোরা আমি একটু বুঝাই। তোরা কি জানোস কিনা জানি না, খাবারে তোরা দেখবি ড্রাই ফ্রুট আমরা যে খাই, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট যে খাই, ড্রাই ফ্রুট দেখবি অনেক দিন, তুই দেখবি বিভিন্ন বেকারি শপ বা বিভিন্ন সব দোকানে যদি যাস দেখবি ড্রাই ফ্রুট অনেক দিন থাকে। কিন্তু ওয়ারেস তুই কোন একটা যেটার মধ্যে পানি আছে, ধর একটা ফ্রুটস, ধর কলা কিংবা ধর আপেল কিংবা কমলা, এগুলো দেখবি খুব বেশি দিন না বাজারে বা দোকানে বেশি দিন থাকে না। তুই যদি ফরমালিন না দেস, একদম পিওর যে কলা আছে এটা সর্বোচ্চ তুই একদিন পাকার পরে একদিন বা 2 দিন রাখতে পারবি, তারপর দেখবি কলার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু এটা তুই ফরমালিন দিয়ে রাখো হয়তো বা 7 দিনও কিছু হবে না। আপেলের ক্ষেত্রে চিন্তা কর, কিন্তু এটা ড্রাই ফ্রুটকে চিন্তা কর, ড্রাই ফ্রুটে কিন্তু পানি খুবই কম থাকে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে পানি অনেক বেশি থাকা মানে ওয়াটার অনেক বেশি থাকা মানে হচ্ছে সেখানে মাইক্রো অর্গানিজম গ্রো করার টেন্ডেন্সি অনেক বেড়ে যাওয়া। তাহলে আমি এটা বলতে পারি এই জিনিসটা, ওয়াটার যত বেশি বাড়বে, growing tendency of microorganism এটা যেটা আছে ভাই, এটা কি হতে থাকবে ভাই? এটাও বাড়তে থাকবে। ঠিক আছে? সো এটা মনে রাখিস ভাই, যখনই তুই কাজ করবি, যদি কোথাও এমন দেখো যে ওয়াটার অনেক বাড়তেছে বা একটা খাবার বা ফুডের মধ্যে যদি ওয়াটার থাকে, তাহলে সেটা হচ্ছে সেখানে খুব সহজেই মাইক্রো অর্গানিজম যেগুলো আছে এগুলো গ্রো করতে পারবে। তাহলে ওয়াটার এইটাকে আমরা AW দিয়ে ইন্ডিকেট করি। অ্যাক্টিভিটি মানে হচ্ছে এ, আর এখানে সাবস্ক্রিপ্টে ডব্লিউ দেওয়া হয়। তাহলে আমরা কি বলতে পারি? ওয়াটার অ্যাক্টিভিটি যত বাড়বে এখান থেকে আমরা কি বলতে পারি? সুইটেবল ফর ব্যাকটেরিয়া গ্রোথ, এটা যেটা আছে এটা বলতে পারি সুইটেবল ফর ব্যাকটেরিয়া গ্রোথ, এটা কি হইতে থাকবে? তত বাড়তে থাকবে। সুইটেবল ফর ব্যাকটেরিয়া গ্রোথ এটা কি হতে থাকবে? তত বাড়তে থাকবে। ঠিক আছে? সো ওয়াটার অ্যাক্টিভিটি যদি আমি সামহাও কন্ট্রোল করতে পারি, তাহলে দেখা গেছে যে ব্যাকটেরিয়ার গ্রোথটা কি হতে থাকবে? কমতে থাকবে। তাহলে ব্যাকটেরিয়ার গ্রোথ তুই যদি কন্ট্রোল করতে চাস, ব্যাকটেরিয়া গ্রোথ এটা যদি কন্ট্রোল করতে চাইলে ওয়াটার অ্যাক্টিভিটি যেটা আছে, ওয়াটার অ্যাক্টিভিটি এটা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ওয়াটার অ্যাক্টিভিটিটা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। সো আমরা যদি ব্যাকটেরিয়া গ্রোথ কন্ট্রোল করতে চাই, তাহলে ওয়াটার অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে হবে। এই ওয়াটার অ্যাক্টিভিটি বের করার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আমি লিখে দিই। ফর্মুলাটা হচ্ছে ভাইয়া ভেপার প্রেশার অফ ফ্রি ওয়াটার ইন ফুড, ভেপার প্রেশার অফ ফ্রি ওয়াটার in food divided by vapor pressure of pure water in food। এই হচ্ছে ভাইয়া কথাবার্তা। ঠিক আছে? সো এটা হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটির ফর্মুলা। সো এটা আমাদের একটু মনে রাখতে হবে। এবং আমরা এটাও শিখলাম যে ওয়াটার অ্যাক্টিভিটি যত বাড়বে ব্যাকটেরিয়া গ্রোথ তত বাড়বে। ওয়াটার অ্যাক্টিভিটির ফর্মুলা হচ্ছে ভাইয়া ভেপার প্রেশার ইন ফ্রি ওয়াটার, ভেপার প্রেশার অফ ফ্রি ওয়াটার ইন ফুড, আর নিচে হচ্ছে ভাইয়া ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার ইন ফুড। আর ওয়াটার অ্যাক্টিভিটি যত বেশি ব্যাকটেরিয়া কন্ট্রোল তত বেশি, মানে ব্যাকটেরিয়ার গ্রোথ তত বেশি। আর ব্যাকটেরিয়া গ্রোথ কন্ট্রোল যদি করতে চাই, ওয়াটার অ্যাক্টিভিটি কি করতে হবে? আমাদের কন্ট্রোল করতে হবে। সো এই জিনিসটাই আমাদেরকে একটু বলা আছে। দেখ আমি তোদেরকে বলতে চাই আরেকটা ছোট্ট কথা আছে, রেঞ্জ অফ ওয়াটার অ্যাক্টিভিটি।
এগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। রেঞ্জ অফ এ ডাব্লিউ, এটা হচ্ছে ভাইয়া 0 to 1, 0 থেকে 1-এর মধ্যে। রেঞ্জ অফ ওয়াটার অ্যাক্টিভিটি 0 থেকে 1-এর মধ্যে, ঠিক আছে। সো এইখানে আমাদেরকে একটু খেয়াল কর, আমরা তাহলে যদি ব্যাকটেরিয়া গ্রোথ কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের আসলে কি করতে হবে? এই যে ওয়াটার অ্যাক্টিভিটি কন্ট্রোল, আমি লাইনটা লিখছি, দেখ একটু ভালো করে। তাহলে আমাদের কি করতে হবে বলতো? খাবারকে কি করতে হবে? এটাকে ফুডকে ড্রাই করতে হবে। খাবার যেটা আছে ফুড, এটাকে কি করতে হবে ভাই? আমাদের ড্রাই করতে হবে। তুই যদি ফুডকে ড্রাই করতে পারো তাইলেই কেবল কি হবে? ওয়াটার অ্যাক্টিভিটি কন্ট্রোল হবে। অ্যান্ড ফুড যদি ড্রাই হয় সুবিধাটা কি ভাই? তখন ব্যাকটেরিয়া গ্রোথ কমে যাবে। ব্যাকটেরিয়া গ্রোথ এটা যেটা আছে ভাইয়া, এটা কি হবে? ডিক্রিজ হবে। সো আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া ব্যাকটেরিয়া গ্রোথ ডিক্রিজ করা। দ্যাটস ওয়াই আমরা বেসিক্যালি এটাকে খাবারটাকে কি করব? ড্রাই করব, ঠিক আছে। এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি, ড্রাই করব। সো এখানে দেখ, ওই যে দেখ খাবারকে ড্রাই করতেছে, আশা করি বুঝছস। এই যে দেখ ভাইয়া, এই যে ড্রাই করতেছে, এখানে বেশ ভালো একটা চার্ট দেওয়া আছে, একটু ভালো করে দেখ। এটা হচ্ছে ভাইয়া ক্যাটাগরি 1, ওয়াটার অ্যাক্টিভিটি 0। তার মানে এখানে কি ভাইয়া বলতো? কমপ্লিটলি ড্রাই, কমপ্লিটলি ড্রাই। তারপর দেখ ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি 0 থেকে, এই যে দেখ 0 থেকে বড়, অর্থাৎ 0.88 থেকে বড় আসলে। তাহলে গ্রোথ অফ ইস্ট, তাহলে দেখ এখানে বলা আছে সুইটেবল ফর গ্রোথ অফ ইস্ট, এটা হচ্ছে মোল্ডের জন্য পারফেক্ট। তারপর ক্যাটাগরি 3 হচ্ছে যদি তোর ওয়াটার অ্যাক্টিভিটি যেটা আছে এটা যদি 0.6 থেকে ছোট হয় তাহলে রিকোয়ার্ড ফর ক্যানিং। ক্যানিং মানে হচ্ছে সেটাকে বোতলজাত করতে হবে, ঠিক আছে। তারপর আরও কিছু কথাবার্তা আছে, দেখ ওয়াটার অ্যাক্টিভিটি যদি 0 থেকে বড় হয়, মানে 0.9 থেকে বড় হয়, তাহলে গ্রোথের জন্য বেটার। এই যে দেখ এখানে কিছু আছে, সো এই জিনিসগুলো একটু পড়তে হবে। ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, এমসিকিউ এবং রিটেন দুইটার জন্য, ঠিক আছে। সো এটা একটু ভালো করে এই চারটা পড়বো। এমসিকিউ এর মধ্যে মাঝে মাঝে আসে ওয়াটার অ্যাক্টিভিটি গ্রেটার দেন 0.8, ওয়াটার অ্যাক্টিভিটি গ্রেটার দেন 0.9, ওয়াটার অ্যাক্টিভিটি 0.6। তারপর এগুলা কি হবে? এইগুলা এখানে বেশ ভালো ইম্পর্টেন্ট। ওকে, সো এবারে আমরা যদি খাবারকে ঠান্ডা করতে চাই তাহলে কয়ভাবে করতে পারি? একটা করতে পারি ফ্রিজিং, আর একটা হচ্ছে ডিপ ফ্রিজিং। সো দুটার মধ্যে একটু ডিফারেন্সটা একটু খেয়াল কর। ফ্রিজিং যখন করবি তখন হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, একটু খেয়াল কর, 0 থেকে 4। আর ডিপ ফ্রিজিং হচ্ছে -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই যে দেখ দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ফ্রিজিং আর হচ্ছে ডিপ ফ্রিজিং, ঠিক আছে। আর এখানে একটা কথা আছে, এট দিস টেম্পারেচার, ডিপ ফ্রিজিং এর সময় দিস ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম ইজ ফ্রোজেন আর কমপ্লিটলি ইনঅ্যাক্টিভ। এই যে ভাইয়া, তাহলে ডিপ ফ্রিজিং এ যেটা হয় ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজম কি হয়ে যায়? ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তারপর আর আমরা নর্মালি কিন্তু ডিপ ফ্রিজিং এ করি। আর ওই যে দেখ, আর এখানে বলা আছে যখন তুই সাইটোপ্লাজম যেগুলো আছে এটা তুই ইনঅ্যাক্টিভ করে ফেলতে, তাহলে খাবার কি খুব সহজে নষ্ট হবে? তাহলে কি খুব সহজে নষ্ট হচ্ছে না। সো আমরা দুইভাবে ঠান্ডা করতে পারি, একটা হচ্ছে ফ্রিজিং, একটা হচ্ছে ডিপ ফ্রিজিং। ফ্রিজিং হচ্ছে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, আর ডিপ ফ্রিজিং হচ্ছে কত? ডিপ ফ্রিজিং হচ্ছে -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ওকে, সো আমাদের এইটা পড়লাম আমরা। এবার আমরা হচ্ছে পরেরটাতে আগাই। সো এরপর লেকচারটাও বেশ সহজ, দেখ আগাই। এখানে আমাদের প্রিজারভেটিভ আছে দুই রকম। প্রিজারভেটিভ কেন ভাইয়া? প্রিজারভেটিভ আমরা কেন ইউজ করতেছি? ওই যে স্টোরেজ, ফর লং টাইম স্টোরেজ, ফর লং টাইম স্টোরেজ, কারণ আমাদের তো খাবার প্রিজার্ভ করতে হবে, লং টাইম স্টোরেজ। সো আমরা এখন প্রিজারভেটিভ কয় রকম ইউজ করতে পারি? দুই রকম প্রিজারভেটিভ আছে, একটা হচ্ছে তোর ন্যাচারাল প্রিজারভেটিভ, আর একটা কি আর্টিফিশিয়াল আর কেমিক্যাল প্রিজারভেটিভ। একটা হচ্ছে তোর ন্যাচারাল প্রিজারভেটিভ, আর একটা হচ্ছে তোর আর্টিফিশিয়াল বা কেমিক্যাল প্রিজারভেটিভ। ওয়ান ইজ ন্যাচারাল প্রিজারভেটিভ, আর একটা হচ্ছে তোর আর্টিফিশিয়াল, আর হচ্ছে কেমিক্যাল প্রিজারভেটিভ, ঠিক আছে। সো দুই ধরনের প্রিজারভেটিভ আছে আমাদের, এই প্রিজারভেটিভটা একটু পড়তে হবে। দুইটা প্রিজারভেটিভ আছে। সো এবার আমরা ন্যাচারাল প্রিজারভেটিভটা একটু পড়ি। ন্যাচারাল প্রিজারভেটিভ কে কে আছে দেখ, এই যে এখানে অনেকগুলো আছে, চিনি, তারপর হচ্ছে ভিনেগার, তারপর হচ্ছে লবণ, তারপর কি আছে অ্যালকোহল, এগুলো আর কি, ঠিক আছে। সো দেখ কারা কারা আছে। সল্ট, সল্ট মানে কি বেসিক্যালি সোডিয়াম ক্লোরাইড, এটা দিয়ে তুই ন্যাচারাল প্রিজারভেটিভ করতে পারবি। ভিনেগার, ভিনেগার হচ্ছে CH3, COOH। তারপর আছে সুগার, সুগারে কে কে আছে? সুগার হচ্ছে C12, H22O11, ঠিক আছে। এখানে অ্যালকোহলের মধ্যে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে তোর মিথানল, মিথানল যেটা খুবই ডেঞ্জারাস, এটা ইউজ করা যাবে না। আর একটা আছে ইথানল, CH3, CH2OH। এই মিথানল কিন্তু ভাইয়া বেশ ডেঞ্জারাস, মিথানল যদি কেউ খায় ফেলে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। সো আমরা ইউজ করবো হচ্ছে ইথানল, অনলি ইথানল, ঠিক আছে। সো ভালো করে খেয়াল করিস। ওকে, তো আমরা এগুলো ইউজ করবো, ঠিক আছে। ওকে, সো আমরা যদি একটু আগাই, দেখ একটু ভালো করে যদি আগাই। সো এখানে দেখ বেশ কথাবার্তা আছে, ওই যে দেখ ন্যাচারাল সল্ট, সল্ট বেসিক্যালি হচ্ছে কি বলবো, সল্ট দিয়ে বেসিক্যালি কিউরিং করা হয়। সল্ট দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে কিউরিং,
সল্টের সাথে কানেক্টেড যে প্রসেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিউরিং। কিউরিং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কানেক্টেড হচ্ছে কিউরিং। ওকে, চমৎকার। দেখ এখানে এই পয়েন্টটা লেখা আছে আই গেস, আমি যতটুকু জানি। দ্য প্রসেস অফ প্রিজার্ভেশন ইউজিং সল্ট, এই যে দেখ, দ্য প্রসেস অফ প্রিজার্ভেশন ইউজিং সল্ট ইজ কিউরিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। ওকে, তারপর হচ্ছে ভিনেগার। ভিনেগার তুই জানো 6 থেকে 10% অ্যাকোয়াস সলিউশন অফ ইথানোইক অ্যাসিড ইজ নোন এজ ভিনেগার। ঠিক আছে, এই ভিনেগারকে আরেকটা ভালো নামে ডাকা হয়, এটাকে বলা হয় পিকলিং এজেন্ট। আচারে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়, তোরা মনে হয় জানোস। পিকলিং এজেন্ট, এটা হচ্ছে ভাই পিকলিং এজেন্ট, এটা মোস্ট অফ দ্য কেজেসে আচারে ব্যবহার করা হয়। তারপর সুগার যেটা আছে 60% মোলার সুগার ইজ এ হাই কোয়ালিটি প্রিজারভেটিভ। এই যে এগুলো কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়তে হবে। দ্যাট প্রিজার্ভস ফুড লাইক সল্ট, সেম অ্যাজ সল্ট, কিন্তু এখানে 60% দিতে হবে। আর অ্যালকোহল যেটা আছে, অ্যালকোহলের মধ্যে কিন্তু ভাই আমরা মিথানল ইউজ করি না, মনে আছে তো ভাইয়া? অ্যালকোহলের মধ্যে আমরা কিন্তু অনলি ইথানল, মনে আছে না? অনলি ইথানল ইউজ করি, মিথানল ইউজ করি না, কারণ মিথানল হচ্ছে অনেক বেশি ডেঞ্জারাস। অনলি ইথানল। আর যদি তোকে কখনো বলা হয় মিথানল এটা কি ইউজ করতে পারবো না ভাইয়া, মিথানল আমরা কখনো ইউজ করি না, এটা আমরা কখনো ইউজ করি না। সো খেয়াল রাখিস। এটার কারণ হচ্ছে ভাইয়া, তুই যে মিথানল ইউজ করস, মিথানল যেটা আছে ভাই এটা কিন্তু বেশ 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 ডেঞ্জারাস, এটা কিন্তু টক্সিক। ঠিক আছে, মিথানল কিন্তু কি টক্সিক। সো চল আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন সলভ করে ফেলি। দেখ এখানে পোল কোয়েশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড টু ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। হ্যাঁ, ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ, ন্যাচারাল ফুড প্রিজারভেটিভ। তাহলে এখানে ন্যাচারাল একটু আগে পড়ছে, কিন্তু ন্যাচারাল কি হবে রে? জানা তো পোলা পাইন, ন্যাচারাল কি হবে? ন্যাচারাল কে কে ছিল? ওই যে সল্ট, সল্ট ছিল, তারপর সুগার ছিল, তারপর আর কি কি পড়ছিলাম? সল্ট, সুগার, তারপর পড়লাম হচ্ছে ভিনেগার, ইথানোইক অ্যাসিড। তাহলে ভিনেগার, ভিনেগার, তারপর কি পড়লাম? ভিনেগারের পরে, ভিনেগারের পরে কি পড়লাম? ভিনেগারের পরে পড়লাম হচ্ছে অ্যালকোহল। তাহলে এরা হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ। হ্যাঁ, অ্যালকোহল। সো অ্যালকোহল, সল্ট, ভিনেগার, আর হচ্ছে কি বলবো, সুগার। তাহলে এখানে কোনটা আসবে? সালফার। এটা তো না, এটাও না, এটাও না, এটা। সো ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ তানু, থ্যাংক ইউ ভাই। এই সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা যেটা করি সেটা কি? সোডিয়াম ক্লোরাইড দিয়ে যেটা করি সেটার নাম কি জানি? আমরা যে প্রিজার্ভেশনটা করি এটার নাম কি? কিউরিং। ঠিক আছে, আমরা যেই প্রিজার্ভেশনটা করি সোডিয়াম ক্লোরাইড দিয়ে সেটার নাম কি? কিউরিং। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। সো এবার পরেরটাতে আসি। এবার আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল আবার আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এটা হচ্ছে ক্যাটাগরি 1, এটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। ক্যাটাগরি 2 অ্যান্টি অক্সিডেন্ট। আর ক্যাটাগরি 3 হচ্ছে চিলেটিং, বা অনেক সময় কিলেটিং বোঝে, তো যেটা ভালো লাগে চিলেটিং বলাটাই বেটার। কিলেটিংও বলতে পারোস, হ্যাঁ, চিলেশন বা কিলেশন যাই বলোস। সো এটা হচ্ছে অ্যান্টি আর্টিফিশিয়াল বা কেমিক্যাল, এটা হচ্ছে 3 রকম। একটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট, আর এটা কি? আর এটা হচ্ছে চিলেটিং। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এখানে আমরা যদি একটু চিন্তা করি অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট যারা যারা আছে, কারা কারা আছে, এগুলো একটু ভালো করে খেয়াল রাখিস, মানে কোনটা কি কাজ করে এখানে একটু খেয়াল রাখিস, কোনটার এক্সাম্পল কি আর কাজ কি। এক্সাম্পল, কাজ কি? অ্যান্টি বেনজোইক অ্যাসিড এন্ড সোডিয়াম বেনজোয়েট, সরবিক অ্যাসিড এন্ড পটাশিয়াম সরবেট, ক্যালসিয়াম প্রোপানোয়েট, নাইট্রেট। এই যে দেখ, এরা 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 সবাই হচ্ছে এক্সাম্পল। এখানে সব কিন্তু এক্সাম্পল আছে, সব এক্সাম্পল। সালফাইড, ভিটামিন ই, ভিটামিন সি, বিএইচ, বিউটালাইট, হাইড্রোক্সাইনিসল, বিএইচটি, এই যে এগুলো সংকেত কিন্তু ভাইয়া ফর্মুলা খুবই 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 ইম্পর্টেন্ট। এই যেগুলোর ফর্মুলা ভাইয়া বুয়েট অ্যাডমিশন টেস্টেও আসে, আমি একটু পরে দেখাবো। এগুলো কিন্তু 3 স্টার টপিক, হ্যাঁ, এগুলো সবই ইম্পর্টেন্ট। তারপর এই দেখ সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড এন্ড ইডিটিএ, এই যেগুলো সংকেত বা ফর্মুলা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, সবই পড়তে হবে ভাইয়া। এগুলো হচ্ছে সব এক্সাম্পল, হ্যাঁ। চিলেটিং এজেন্ট, তারপর হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, তারপর হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। এগুলো কোনটা? হুইচ ওয়ান ইজ অ্যান্টি মাইক্রোবিয়াল, হুইচ ওয়ান ইজ অ্যান্টি অক্সিডেন্ট, হুইচ ওয়ান ইজ চিলেটিং। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা স্লাইড। সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো এখানে কোনটা কি কাজ করে, এই দেখ কাজগুলো বলা আছে, এই কাজগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এই কাজগুলো পড়তে হবে। এখানে হচ্ছে আমি যদি একটু বলতে চাই, এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ এক্সাম্পল গুলো বলা আছে, এক্সাম্পল গুলো বলা আছে, একটু খেয়াল করে দেখ, এখানে ক্যাটাগরি ওয়াইজ এক্সাম্পল গুলো বলা আছে। আর পরের স্লাইডে আমরা দিছি হচ্ছে এদের ফাংশন গুলা, এদের যে ফাংশন বা এরা কি কাজ করে, কার বিরুদ্ধে কাজ করে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। সো এটা একটা আমাদের ভালো করে পড়তে হবে, বেশ ভালো করেই পড়তে হবে, কারণ এগুলো এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। যেরকম অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যেটা আছে, এটা হচ্ছে গ্রোথ অফ ব্যাকটেরিয়া, ইস্ট এন্ড মোল্ডের বিরুদ্ধে কাজ করে। তারপর এই তো, তারপর হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট আর ইউজুয়ালি অ্যাসিডিক ইন নেচার, এরা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। তারপর অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আছে, ক্যান স্টপ চেইন রিঅ্যাকশনস বাই অ্যাবজর্বিং ফ্রি রেডিক্যালস এন্ড মলিকিউলস বোথ অফ হুইচ পার্টিসিপেটস ইন দ্য অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনস অর লিপিড মলিকিউলস। তারপর হচ্ছে আয়ন্স, ট্রানজিশন মেটালস। ট্রানজিশন মেটালস মানে জানি, আমরা জানি কোন ব্লক, এরা হচ্ছে ভাই ডি ব্লক। এগুলো কিন্তু আমাদের পড়তে হবে ভাই।
এই যে ডি ব্লকের যারা যারা আছে এরা কাজ করে, এবং এজ এ রেজাল্ট ফোর্স গেট স্পয়েলড ইজিলি। কেমিক্যালস দ্যাট আর ইউজ টু বাইন্ড দিস ট্রানজিশন মেটালস উইথ টু অর মোর কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড আর কল্ড চিলেটিং এজেন্টস। ঠিক আছে, এরাই হচ্ছে বেসিক্যালি চিলেটিং এজেন্ট। সো সো এই হচ্ছে কথাবার্তা। আর কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড কোনটা কি, এটা কি তোরা কিন্তু জানোস? দেখ আমি একটু দেখাই দিই তোদেরকে, আমি একটু এটা দেখাই। ধর Fe2+, তোরা মনে হয় দেখছিলি ওই যে আমরা যখন কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছিলাম, এখানে দিছিলাম সায়ানাইড মাইনাস, এখানে দিছিলাম সায়ানাইড মাইনাস, এখানেও দিছিলাম সায়ানাইড মাইনাস। তারপর এটা একটা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, মনে করে দেখ, এটা একটা কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, এটা একটা কোঅর্ডিনেট কোভালেন্ট, এটা একটা কোঅর্ডিনেট কোভালেন্ট, উপরে আরেকটা সায়ানাইড মাইনাস, এর ঠিক নিচে আরেকটা কি সায়ানাইড মাইনাস। এই যে, তাহলে আমরা এটা অ্যাড করে দিই। মনে আছে তো ভাইয়া? এগুলো সবই কিন্তু কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। ঠিক আছে, এই দেখ ভাইয়া, ট্রানজিশনাল এলিমেন্টস Fe2+ এর সাথে কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড হয়েছে, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, এই যে এখানে যে অ্যারো সাইনটা দিছি ভাইয়া, অ্যারো সাইন, এই যে এটাই হচ্ছে ভাইয়া কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড, এটাই হচ্ছে আমার কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। ঠিক আছে, সো এগুলোটা আমাদের পড়তে হবে। তো এরপরে আয়, আমরা যদি একটু দেখি, দেখ এই যে এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। কি দেওয়া আছে? বেনজোইক অ্যাসিড। এটা একটু ভালো করে দেখ, আমি তোদেরকে একটু স্ট্রাকচারটা দেখাই। এটা হচ্ছে বেনজিন, এটা বেনজিন, এটা লিখি দেখ, এটা হচ্ছে বেনজিন, বেনজিন। আর এখানে যেটা আছে এটা হচ্ছে COOH, একটা হাত, তারপর হচ্ছে COOH, এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, তোরা পড়ছস অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড গ্রুপ। তাহলে এটার নাম কি হবে? এই কম্পাউন্ডের নাম কি ভাইয়া? এই কম্পাউন্ডের নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। এটা হচ্ছে এটা স্ট্রাকচারাল মানে ফর্মুলা নেমিং, এটা যদি তুই ভালো করে লিখতে চাস এইভাবে লিখতে পারবি। এই যে দেখ চলে আসছে, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, এই যে দেখ চলে আসছে। তারপর এখানে বেশ ভালো কিছু নাম আছে যেগুলো ফর্মুলাগুলো খুবই 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 ইম্পর্টেন্ট। এই যে BHA, BHT, BHA হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি এনএসিএল, বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, টার্ড বিউটাইল হাইড্রক্সি কুইনল। ঠিক আছে, সো এই ফর্মুলাগুলো ভাইয়া খুবই ভালো করে খেয়াল করতে হবে, এবং পরীক্ষায় এগুলো আসে ভাইয়া। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে কোনটা কি। ঠিক আছে, কোনটা কি, এরা কি সবই অ্যান্টিঅক্সিডেন্ট, সবই কি অ্যান্টি অক্সিডেন্ট। ভাই এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো কি করতে হবে, আমাদের মনে রাখতে হবে। ওকে, সো এবার আমরা যদি একটু চিন্তা করি, এবার হচ্ছে আমাদের এইখানে একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আমি একটু দেখাই আগে। এই স্ট্রাকচারটা বেশ মজার, দেখ NCH2, CH2, তারপর হচ্ছে N, তারপর হচ্ছে CH2, COOH, এইখানে হচ্ছে CH2, COOH, এইখানে হচ্ছে CH2, COOH, এইখানে হচ্ছে CH2, COOH। এখন দেখ একটা মজার কাহিনী আছে, এখানে ভাইয়া প্রোটন বের হয়ে যাবে অ্যাসিড গ্রুপ, প্রোটন বের হয়ে যাবে অ্যাসিড গ্রুপ, প্রোটন বের হয়ে যাবে অ্যাসিড গ্রুপ, সেম ভাবে প্রোটন বের হয়ে যাবে, এটা কি গ্রুপ? অ্যাসিড গ্রুপ। তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। এটাকে অনেক সময় কি নামে ডাকা হয় জানো? EDTA4-, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। লিখে দিই, এথাইলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট, এই হচ্ছে এটার নাম। তো এটা একটু খেয়াল রাখিস, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেট। এবং এটার ব্যালেন্সে কত রে? এটার ব্যালেন্সে হচ্ছে 6। দেখ কয়টা ইলেকট্রন ডোনেট করতে পারবে, একটু খেয়াল করে দেখ, দেখ ভালো করে, এটা কয়টা ইলেকট্রন ডোনেট করতে পারবে? এই দেখ, এটা ডোনেট করতে পারবে, এইটা, এটা ডোনেট করতে পারবে। নাইট্রোজেনে ভাইয়া লোন পেয়ার আছে, তাহলে এই লোন পেয়ারটা ডোনেট করতে পারবে। নাইট্রোজেনে এইখানেও লোন পেয়ার আছে, এইটা ডোনেট করতে পারবে। সো এখানে যদি চিন্তা করো ভাইয়া, সব দেখ লোন পেয়ারের রেসপেক্টে চিন্তা ভাবনা।
সো এইটা একটা ব্যালেন্সি, এটা একটা ব্যালেন্সি, এখানে লোন পেয়ার আছে, এটা আরেকটা ব্যালেন্সি, এখানে ভাইয়া লোন পেয়ার আছে, এটা আরেকটা ব্যালেন্সি, এটা একটা ব্যালেন্সি, এটা একটা ব্যালেন্সি। তাহলে এটার ব্যালেন্সি কত? এটা হচ্ছে ব্যালেন্সি 6। তাহলে ক্যান ফর্ম 6 কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। ক্যান ফর্ম 6 কোঅর্ডিনেট কোভালেন্ট বন্ড। এই হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রাখতে হবে। সো এখন যদি আগাই একটু আমরা, এখানে বেশ কিছু ইয়া দেওয়া আছে, অ্যাপ্রুভাল লেভেল এবং কখন কোন ফ্রুটসের জন্য ইউজ করবে। এটাই হচ্ছে ইডিটিএ, এটাই হচ্ছে ইডিটিএ, ইডিটিএ, এটা স্ট্রাকচার। এই যে এখানে হচ্ছে CH2 আছে, এখানে হচ্ছে CH2 আছে, এখানে C আছে, এখানে হচ্ছে CH2 আছে, এখানে CH2, এখানে C, এখানে CH2, মিলাই নিস পরে, হ্যাঁ, CH2, এখানে আছে C। এখন এই চার্টগুলো একটু আমাদের ভালো করে পড়তে হবে, কোনটা কখন কোথায় ইউজ করবো। যে লাইক অ্যাসিটিক অ্যাসিড ভিনেগার কোথায় কয় থেকে 6 থেকে 10% লেভেল। তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড কয় পার্সেন্ট, 200 থেকে 300 pp। তারপর সোডিয়াম বেনজোয়েট এটা কত, 200 ppm, এটা ppm কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে 200 ppm, তারপর 0.1 থেকে 30%। এই যে প্রোপানয়েডস, এগুলো একটু পড়তে হবে কিন্তু, সোডিয়াম সরবেট। তারপর হচ্ছে এটা পটাশিয়াম বাইসালফেট, 200 ppm ইউজ করব। কোথায় ইউজ করব, হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, কোথায় ইউজ করতেছে, কোন ফ্রুটসে। যেরকম ভিনেগার সাধারণত পিকেলে ইউজ করা হয়, এই জন্য কি বলা হয়, পিকলিং এজেন্ট বলা হয়, ঠিক আছে। তারপর যে প্যাকেজড ফুড যেগুলো আছে, তারপর যে ফ্রুট জুসে আমরা নর্মালি হচ্ছে সোডিয়াম বেনজোয়েট ইউজ করি। এগুলো কিন্তু হচ্ছে এমসিকিউ এর জন্য আমাদের একটু মাথায় পড়তে হবে। নাইট্রেট যেগুলো আছে যেরকম সেম, তারপর হচ্ছে বটলোনিয়াম, তারপর হচ্ছে ডেস্ট্রয়ার ইস্ট, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে এখানে ইউজড ইন প্রিজার্ভিং ম্যারিন ফিশ অ্যান্ড মিট, ঠিক আছে। এটা হচ্ছে 120 ppm। তারপর BHT, তারপর হচ্ছে বিউটাইলেটেড হাইড্রোক্সাইনিসোল। তারপর হচ্ছে এখানে ইমালসিফায়ার এগুলো আছে, এগুলো ফ্র্যাগ্রেন্স বিভিন্ন রকম ইউজ করি, ঠিক আছে। আমরা যে পাউডার মিল্কগুলো ইউজ করি, এগুলো কিন্তু ইমালসিফায়ার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু সিস্টার ইমালসিফায়ার ইন পাউডার মিল্ক। তারপর হচ্ছে কালার সাবস্টেন্স ডাই, এগুলো যদি ইউজ করা ঠিক না, এগুলো ক্যান্সারের জন্য, এগুলো কার্সিনোজেনিক, বাট তাও আপাতত আমরা ইউজ করতেছি আর কি। তারপর হচ্ছে সরবিটল E420, এটা কিন্তু পরীক্ষায় আসে। সরবিটল কত, E420, ঠিক আছে। প্রিভেন্টস ডিকে অফ বেবি টিথ অ্যান্ড ডায়াবেটিক। ওকে, সো এবার হচ্ছে আমরা ভিনেগারে পড়বো, ঠিক আছে। সো আমরা এখন ভিনেগার পড়া শুরু করব। ভিনেগার কিন্তু হচ্ছে 6 to 10% কি অ্যাসিটিক অ্যাসিড সলিউশন, ঠিক আছে। সো আমরা কিন্তু ভিনেগার জানি 6 to 10%, 6 to 10%। বিভিন্ন রকম ভিনেগার পাওয়া যায়, 6 to 10% aqueous solution of acetic acid CH3COOH, এটাই হচ্ছে তোমার ভিনেগার, ঠিক আছে। দেখো এখানে একটা ছোট্ট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ ইথানোয়িক অ্যাসিড ইন ভিনেগার, 6 to 10%। দেখো এই যে হয়ে গেছে। দেখো এই পোল কোশ্চেন অ্যান্সার কিন্তু খুবই সহজ। এবার দেখো ভিনেগারের টাইপগুলো দেখে ফেলি। ভিনেগারের টাইপগুলো কি কি আছে ভাই? ভিনেগার টাইপ আছে 5টা। হোয়াইট ডিস্টিল ভিনেগার, ওয়াইন ভিনেগার, ফ্রুট ভিনেগার, রাইস ভিনেগার, ফ্লেভার ভিনেগার, 5টা ভিনেগার আছে। এগুলো কিন্তু সবগুলো আমরা আস্তে আস্তে পড়বো একটু, হ্যাঁ, সবগুলাই আস্তে আস্তে একটু পড়বো। ওকে, সো আমরা হচ্ছে এখানে দেখো প্রিপারেশন অফ ভিনেগার ফ্রম সুগার কেন অর ডেট জুস। এইখানে হচ্ছে সুগার কেন হচ্ছে আখ। আখ তোমরা চিনো তো, ওই যে আমরা যে আখের রস খাই, ওই আখ, ঠিক আছে। সুগার কেন আখ থেকে বানাইতেছি। সো এখানে হচ্ছে সুক্রোজের সাথে পানি, পানি দিচ্ছি। এখানে ইনভার্টেস, এটা কিন্তু 37°C, নট 30°। ইনভার্টেস দিচ্ছি 37°C টেম্পারেচার। এটা পাওয়া গেছে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। এই গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একত্রে বলা হয় ইনভার্ট সুগার, একটু খেয়াল করবা। গ্লুকোজ আর ফ্রুক্টোজ এটাকে একত্রে বলা হয় ইনভার্ট সুগার। গ্লুকোজ আর ফ্রুক্টোজকে একত্রে কি বলা হয়? ইনভার্ট সুগার। এটা একটু খেয়াল রাখবা। অর্থাৎ সুক্রোজ থেকে পাইলাম, তারপর গ্লুকোজ আর ফ্রুক্টোজ থেকে জাইমাস 20 থেকে 24°, ইথানল পাওয়া গেছে। এবার ইথানলকে অ্যাসিডোব্যাক্টর দিয়ে ভিনেগার পাওয়া গেছে। এই 4টা রিয়াকশন কিন্তু ভাই খুবই 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টেও আসে 35°C টেম্পারেচারে, ঠিক আছে। ওকে, এবং এইখানে একটা কথা আছে ভাই, এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা কিন্তু হচ্ছে আইসোমার। এরা কি ভাই? আইসোমার, দেখতে একই রকম। গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা কি ভাই? আইসোমার। ওকে, সো পরেরটাতে আসি। দেখো ম্যালটোজ ইজ বেসিক্যালি এ সুগার কম্পোস্ট অফ 2 গ্লুকোজ মলিকিউলস। লাইক ম্যালটোজ হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। এখানে একটু খেয়াল করো, সুক্রোজ থেকে কি পাইছিলা? খেয়াল করো, একটু খেয়াল করো। সুক্রোজ থেকে তুমি পানি দিয়ে পাইছিলা হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে ফ্রুক্টোজ। আর যদি তুমি ম্যালটোজ নাও তাহলে তুমি পাবা হচ্ছে গ্লুকোজ
আর এটা পাবা গ্লুকোজ। মানে ম্যালটোজ থেকে পাওয়া যায় 2 মোল গ্লুকোজ, ম্যালটেজ এনজাইম। আর এখানে ছিল ইনভার্টেজ এনজাইম, খুব ভালো করে খেয়াল করবা। সুক্রোজ থেকে পাওয়া যাবে ইনভার্টেজ এনজাইম দিয়ে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, যেটা ইনভার্টেজ সুগার। আর ম্যালটোজ থেকে পাওয়া যাবে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, 2 মলিকুল অফ গ্লুকোজ পাওয়া যাবে। আচ্ছা, তারপরে এখানে ওই যে মাল্টোজ থেকে এটা বানানো হয়েছে পুরো জিনিসটা, এতে খেয়াল রাখবা, ঠিক আছে? ওই আগের মতোই ভাইয়া, ফার্স্টে গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাওয়া গেছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ থেকে জাইমেস এনজাইম থেকে ইথানল পাওয়া গেছে, ইথানল থেকে মাইক্রোডার্মা অ্যাসিড থেকে ইথানোইক অ্যাসিড পাওয়া গেছে। একই রিঅ্যাকশন, খালি এখানে টেম্পারেচার গুলো একটু আর কি, ঠিক আছে? এই তারপর হচ্ছে দেখো পরের প্রশ্নটা একটু সলভ করি। দেখো এটা কিন্তু হচ্ছে বুয়েটে আসছিল এই প্রশ্নটা কিন্তু বুয়েটে আসছিল, যেগুলা এখানে বক্স করে দেওয়া আছে এগুলো মিসিং ছিল। হ্যাঁ, এটা বুয়েট অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, অ্যাডমিশন টেস্টে আসছিল। এবং এখানে একটু খেয়াল রাখো ভাইয়া, এখানে যে বক্স করা পার্টগুলা মিসিং ছিল আর কি। আমি যদি তোমাকে একটু বলি, তোমরা যখন পড়বা আর কি, তোমরা তো পড়বা, যখন পড়বা তখন এই যে এই যেরকম এগুলো ছিল না আর কি। হ্যাঁ, আমি একটু করে দিই, এই বক্স পার্টগুলো মিসিং ছিল, বলছিল যে এগুলো ফিল আপ করো, বক্স যেগুলো আছে এগুলো ফিল আপ করতে বলছিল, আমি করেই দিই। যাও, কি আছে জীবনে। দেখছো তো বুয়েটে কেমনে প্রশ্ন আসছিল, তোমার ক্যাটালিস্ট আর টেম্পারেচার মনে রাখতে হবে। তুমি যদি মনে না রাখো তাহলে কিন্তু বিপদ, খালি বিপদ, গ্যাঞ্জাম। মাইক্রোডার্মা অ্যাসিটি, টেম্পারেচার মিসিং, এখানে এটা মিসিং, এইখানে এটা মিসিং। এটা কি পারবো এখন? এটা কি পারবো? হ্যাঁ ভাই পারবো, আশা করি পারবো। কিভাবে করব? প্রথমটা কি হবে ভাই? প্রথমটা হবে পানি, পানি দিয়ে ইনভার্টেস, তারপর 37°C লিখে দিই H2O ইনভার্টেস 37°C। এখানে হবে, এটা হবে গ্লুকোজ, আর এটা হবে সেম জিনিস C12H22, হ্যাঁ ভুল বললাম, C6H12O6, C6H12O6, C6H12O6। এটা ইনভার্ট সুগার হবে, এটা হচ্ছে ফ্রুক্টোজ। তারপর এখানে কি থাকবে? এখানে জাইমেস থাকবে 20 থেকে 24 ডিগ্রি, এখানে থাকবে জাইমেস, তারপর থাকবে হচ্ছে 20 থেকে 24°C টেম্পারেচার, ঠিক আছে? এখানে তৈরি হবে 2 মোল ইথানল, CH3CH2OH, তারপর এখানে ইথানল CH3CH2OH, CH3CH2OH, এখানে থাকবে মাইক্রোডার্মা অ্যাসিটি, মাইক্রোডার্মা অ্যাসিটি। এখানে টেম্পারেচার থাকবে হচ্ছে 25°C, আই গেস 25, হ্যাঁ 25°C। এখানে হবে ইথানোইক অ্যাসিড, এটাই ভিনেগার, এটাই হচ্ছে ভিনেগার। আর এখানে কি থাকবে? পানি থাকবে। সো এইভাবে কোয়েশ্চেনটা আসবে আর কি, ঠিক আছে? তারপর দেখো ভিনেগার ফুড প্রিজার্ভেশন মেথড কিভাবে করে, ওই যে H+ দিয়ে বেসিক্যালি বিক্রিটা করে। দেখো আমি একটু যদি বুঝাই, CH3COOH, এটা ডিসোসিয়েট হয়, কিভাবে ডিসোসিয়েট হবে? CH3COO-, আর এটা কি হবে? H+, যেগুলো থাকবে এটা লিভিং অর্গানিজম, যেগুলো থাকবে লিভিং অর্গানিজম যেগুলো থাকবে এগুলোর কি বানায় ফেলবে? মাইরা ফেলবে, ঠিক আছে? এগুলো মাইরা ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো ভিনেগার ইম্পর্টেন্স, এটা তুমি বুঝতেই আসো, ফুড প্রিজার্ভেশনের জন্য খুবই কাজে দিবে। এবার হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট অফ ভিনেগার, এটা ক্যাকোডিল অক্সাইড টেস্ট। এটা হচ্ছে CH3COOH, এটা 4 মোল, এটার সাথে আর্সেনিক অক্সাইড As2O3, এর সাথে রিঅ্যাক্ট করলে আর্সেনিক, অক্সিজেন, আর্সেনিক, এদিকে থাকবে CH3, এদিকে থাকবে CH3, এদিকে থাকবে CH3, এদিকে থাকবে CH3, এখানে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে থাকবে হিট। তাহলে এখানে তৈরি হবে কি কি? সাথে 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 কি কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর কে? আর হচ্ছে পানি, সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস পানি। এই যে ভাইয়া এই কম্পাউন্ডটাই হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, এই যে এই কম্পাউন্ডটাই হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, যেটার স্মেল খুবই বাজে। এটাই হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, স্মেল ব্যাড, এটার স্মেল ভাই ভালো না, এটা ব্যাড স্মেল, এটা একটা ব্যাড স্মেল, ব্যাড স্মেল। সো কি করা হয় ল্যাবরেটরিতে, আমি যদি একটু বলি, আমি যদি একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি, ধরো এখানে ইথানোইক অ্যাসিড থেকে, আমি একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ইথানোইক অ্যাসিড হবে, বাইরে থেকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা, তারপর একদম এভাবে হয় না যদিও, বাট মোটামুটি, তারপর আর্সেনিক অক্সাইড যোগ করবা, তুমি এখানে একটা ব্যাড স্মেল পাবা।
কি পাবা? ব্যাড স্মেল পাবা। যদি ব্যাড স্মেল পাও তাহলে ইথানোয়িক অ্যাসিড ছিল এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফুড ক্যানিং প্রসেস। এইবার তোমাদেরকে কয়েকটা ছোট ছোট কথা বলি। ফুড ক্যানিং প্রসেসে তুমি কি কি করবা, ঠিক আছে? তুমি একটু ভালো করে খেয়াল করো। তুমি খাবারকে মানে সহজ ভাষায় কৌটাজাতকরণ করবা। সো প্রথমে গাছ থেকে নিয়ে আসবা, তারপর তুমি কি করবা, যেটা ভালো আছে সেটা খারাপ আছে এটা আলাদা করবা, মানে গ্রেডিং করবা। তারপর যেটা করবা, ধুইবা, ধুয়ে কি করবা, ছোট ছোট পিসে করবা। পরে কি করবা ভাইয়া, এটা তুমি হচ্ছে একটা সিদ্ধ করবা বা একটা হিট দিবা, যাতে হচ্ছে কি হয় ভাইয়া, সেখান থেকে বিভিন্ন রকম যে ইনগ্রেডিয়েন্টস মাইক্রো অর্গানিজমগুলো আছে বা সেগুলোকে চলে যায়। তারপর আমরা একটা ক্যানিং করবো, ক্যানিং এর মধ্যে ক্যানিং ফ্লুইড অ্যাড করবো। তারপর কি করবো ভাইয়া, সেগুলোকে সিলিং করে ফেলবো। সিলিং করার পরে রিটর্টিং করবো। রিটর্টিং হচ্ছে ভাইয়া, সেখান থেকে আমি বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম বাদ দিয়ে দিব একদম। তারপর হচ্ছে এই যে আমি আগেই দেখো, আমরা এই জিনিসগুলো একটু বুঝি। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, দেখো আমরা একটু আগেই দেখো। ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান, কালেক্ট করলা, গ্রেডিং করলা ভালো খারাপ আছে কিনা, তারপর ধুইলা, তারপর হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন রকম ছোট ছোট পিসে কনভার্ট করলা। এটা হচ্ছে স্টেপ ওয়ান। সেকেন্ড স্টেপে কি করলা, ব্লাঞ্চিং অফ দ্য পিসেস। তুমি বিভিন্ন রকম ব্লাঞ্চ করলে এটা করলা, গরম করলা, সিদ্ধ করলা, পুটিং ইনটু দ্য ক্যান, অ্যাডিং ফুড প্রিজারভেটিভ অ্যান্ড সল্ট সলিউশন ইন দ্য ক্লিনিং লিকুইড। মানে এটাকে তুমি প্রিজারভেটিভ করার জন্য তুমি এগুলো অ্যাড করলা। তারপর কি করলা, এক্সস্টিং এন্ড সিলিং। এখান থেকে তুমি বায়ুটা বাতাস টাতাস সব বের করে দিলা। রিটর্টিং হচ্ছে বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম যেগুলো আছে এগুলোর হিট দিয়ে মাইরা ফেললা। তারপর হচ্ছে কুলিং দ্য ক্যান এন্ড লেভেলিং এন্ড স্টোরেজ। এই যে দেখো, তুমি ঠান্ডা করলা, লেভেলিং করলা এবং স্টোরেজ করলা। কয়টা স্টেপ করলা? তিনটা স্টেপ। তিনটা স্টেপে আমাদের কাজ শেষ। তিনটা স্টেপে আমাদের কাজ শেষ, ঠিক আছে? কয়টা স্টেপে করলাম কাজটা? তিনটা স্টেপে। আবার একটু বলি শুরু থেকে। আমরা ফার্স্টে গাছ থেকে কাঠ নিয়ে আসবো, নিয়ে আসা সেটাতে গ্রেডিং করবো, ভালো খারাপ বাছবো। গ্রেডিং করার পরে কি করবো ভাইয়া, সেটারে আমরা ছোট ছোট টুকরায় ভাগ করে ফেলবো। ছোট ছোট টুকরায় ভাগ করে আমরা কি করবো পরে, ব্লাঞ্চিং করবো। ব্লাঞ্চিং মানে হচ্ছে হিট টিট দিব। তারপর হচ্ছে ক্যানে নিয়ে যাবো, ক্যানে প্রিজারভেটিভ অ্যাড করে দিব। এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপে কি করবো ভাইয়া, সেখানে এক্সস্ট করবো এবং সিলিং করে ফেলবো। লাস্টে যে আমরা রিটার্নিং করবো এবং লেবেলিং করে স্টোরেজ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। সো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। আজকে ক্লাসটা অনেক ছোট, এবং এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক। তোমরা এটা একটু করবা। আজকের ক্লাসটা খুব বেশি বড় না আর কি, ঠিক আছে? সো এই তো আগের ক্লাসটা বেশ বড় ছিল। এই তো। সো সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। এটা হচ্ছে আমাদের সাথে যুক্ত হওয়ার উপায়। তোমাদের সাথে ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।